ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞান বিবর্তন ও সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করো। উত্তর, রাষ্ট্রবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো পলিটিক্যাল সায়েন্স। এটি এসেছে গ্রিক শব্দ পলিস থেকে, যার অর্থ হলো নগর। প্রাচীন গ্রিস ও রোমে প্রতিটি নগরকে এক একটি রাষ্ট্র হিসেবে গণ্য করা হতো। তাই শাব্দিক অর্থে আমরা বলতে পারি যে নগর রাষ্ট্র সম্পর্কে এবং নগর রাষ্ট্রের যাবতীয় সমস্যা ও সমাধান নিয়ে যে শাস্ত্র আলোচনা করা হয় তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলে। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু অনেক ব্যাপক। নিম্নে বিস্তারিতভাবে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হলো। 1 নম্বর, রাষ্ট্রবিজ্ঞান হলো সম্পর্কিত বিজ্ঞান। যে সূত্রে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি রাষ্ট্রের লক্ষ্য ও কার্যাবলী, রাষ্ট্রের ব্যক্তির ভূমিকা, রাষ্ট্রের নাগরিকের অধিকার ইত্যাদি আলোচনা করে। রাষ্ট্র যেহেতু রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের সাথে জড়িত, সেহেতু এর আলোচনা রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত। তাই অধ্যাপক গার্নার বলেছেন, পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ স্টেট, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান দিয়েই শুরু এবং রাষ্ট্র দিয়েই শেষ। 2 নম্বর, সমাজ। রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের একটি অংশ। সুতরাং সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান, সমাজে ব্যক্তির ভূমিকা, সামাজিক জীব হিসেবে রাষ্ট্রীয় কাজে ব্যক্তির ভূমিকা ইত্যাদি রাষ্ট্রবিজ্ঞানের আওতাভুক্ত। 3 নম্বর হচ্ছে সরকার। রাষ্ট্র যেমন রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়, সরকার তেমনি রাষ্ট্রের আলোচ্য বিষয়। কারণ সরকারের মাধ্যমে রাষ্ট্র তার লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবতা দান করে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। তাই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ অধিকাংশই সরকারের আলোচনাকে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করার পক্ষপাতী। এ বিষয়ে গিলক্রিস্ট, গেটেল, পল জানে প্রমুখ চিন্তাবিদরা সুস্পষ্ট অভিমত দিয়েছেন। 4 নম্বর, নৈতিকতা। রাষ্ট্রবিজ্ঞান কি হওয়া উচিত, কি হওয়া অনুচিত তা স্থির করে দেয়। রবসন বলেন, মানুষের নৈতিক সমস্যা রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হিসেবে গণ্য হয়। সুতরাং মানুষের ভালো মন্দ নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। 5 নম্বর হচ্ছে ক্ষমতা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা ক্ষমতার আলোচনাকে রাষ্ট্রবিজ্ঞানের আওতাভুক্ত বলেছেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতানুসারে রাষ্ট্র ক্ষমতার ভিত্তি, ক্ষমতার দ্বারা প্রতিপত্তি, প্রতিষ্ঠানের পদ্ধতি ও ক্ষমতা প্রয়োগ, ফলাফল অনুসন্ধান করাই হলো রাষ্ট্রবিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য। অধ্যাপক বল বলেছেন, রাজনীতি অধ্যয়নের মূল বিষয় হলো রাজনৈতিক ক্ষমতা। 6 নম্বর, রাজনৈতিক দল। রাজনৈতিক দল হলো এমন এক জনসমষ্টি যারা নীতি ও আদর্শের ভিত্তিতে বৈধ উপায়ে শাসন ক্ষমতা দখল করার চেষ্টা করে। রাষ্ট্রবিজ্ঞান সূত্রে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি, দল ব্যবস্থা, শ্রেণীবিভাগ, বিরোধী দলের ভূমিকা, উন্নয়নশীল দেশে এবং উন্নত দেশে কিভাবে মানুষ ভূমিকা পালন করে তা নিয়ে আলোচনা করে। 7 নম্বর, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। স্বার্থ গোষ্ঠী হলো এমন এক জনসমষ্টি যা তার সদস্যদের সরকারি পদে বসানোর চেষ্টা না করে সরকারি সিদ্ধান্ত সমূহকে প্রভাবিত করে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ রাষ্ট্রীয় ক্রিয়াকলাপ তথা সমাজকে প্রভাবিত করে। তাই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর রাজনৈতিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। আইন। সার্বভৌমের নির্দেশকে আইন বলে। রাষ্ট্র ও সরকার ছাড়াও সরকার প্রণীত আইনও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত। রাষ্ট্রের পক্ষে সরকার আইন প্রণয়ন করে শাসন কার্য পরিচালনা করে এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করে। তাই আইনের আলোচনা করা রাষ্ট্রবিজ্ঞানের মুখ্য বিষয়। 9 নম্বর হচ্ছে জনমত। জনমত হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মূল বিষয়। রাষ্ট্রের জনগণের কল্যাণকামী মতই হলো জনমত। জনমত আধুনিক শাসন নিয়ন্ত্রক। জনমতের গুরুত্ব রাষ্ট্রবিজ্ঞানের একটি উল্লেখযোগ্য আলোচ্য বিষয়। সুতরাং জনমত হলো রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। শাসনতন্ত্র বা সংবিধান। শাসনতন্ত্র হলো সরকার এবং রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতি। শাসনতন্ত্র অনুযায়ী রাষ্ট্র ও সরকার পরিচালিত হয়। শাসনতন্ত্রের প্রকৃতি অনুযায়ী সরকারের প্রকৃতি নির্ধারিত হয়। শাসনতন্ত্র ব্যক্তি, রাষ্ট্র, সরকারকে বিশেষভাবে প্রভাবিত করে, তাই এটি রাষ্ট্রবিজ্ঞানের আওতাভুক্ত। এছাড়া রয়েছে সার্বভৌমিকতা, অধিকার, সাম্য ও স্বাধীনতা, কূটনীতি ও পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক আইন,
আন্তর্জাতিক রাজনীতি, রাজনৈতিক ইতিহাস প্রভৃতি। উপসংহার: উপরোক্ত আলোচনার শেষে বলা যায় যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে শুধু যে ব্যাপক তাই নয়, বরং তা আরও দিন দিন ব্যাপকতর হচ্ছে। অনেকে বলেছেন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কার্যকলাপই হলো রাষ্ট্রবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত।